ময়মনসিংহে বাস অটোরিকশার সংঘর্ষে নিহত ৭, একই পরিবারের ৩ জন, তদন্ত কমিটি গঠন। ওপারে গোলাগুলির শব্দে কাঁপছে নাফ সীমান্ত, অনুপ্রবেশের কোনো সুযোগ নেই বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিএনপির পক্ষে ইস্যুভিত্তিক আন্দোলন সম্ভব নয় বললেন কাদের, পরবর্তী নির্বাচন নিয়ে ভাবার আহ্বান। শুল্ক কমলেও তেল ছাড়া ঊর্ধ্বমুখী ৩ পণ্যের দাম, রোজায় সরবরাহে ঘাটতি হবে না আশ্বাস প্রতিমন্ত্রীর। ২১শে বইমেলার শিশু প্রহরে প্রাণের উচ্ছ্বাস, খুদে পাঠক দর্শনার্থীদের ভিড়। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সন্ধ্যা ৭:২১ সংবাদে, সাথে আছি রক্তিম ত্রিপুরা। দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/21she24 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে মানসম্মত অনুবাদ ও প্রচারণার অভাব, আন্তর্জাতিক অঙ্গনে জায়গা করতে পারছে না বাংলা সাহিত্য। ময়মনসিংহে বাস ও অটোরিকশার সংঘর্ষে ঘটনাস্থলে ৭ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে একই পরিবারের ৩ জন রয়েছে। ঘটনা তদন্তে গঠন করা হয়েছে ৩ সদস্যের কমিটি। এদিকে নিহতদের দাফনের জন্য ২০,০০০ টাকা করে দেওয়ার ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন। ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি আতাউর রহমান জুয়েলের রিপোর্ট, জানাচ্ছেন মাসুমা লিসা। সকাল 10:30টার দিকে ময়মনসিংহ সদরের আলালপুর এলাকায় শেরপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী বাস ও বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে মৃত্যু হয় ৭ আরোহীর। নিহতের মধ্যে ফুলপুর এলাকার বাবুল আহমেদ, তার স্ত্রী শিলা ও তাদের ৭ বছরের ছেলে সাদমান রয়েছে। তার এক আত্মীয়র মৃত্যুর খবর পেয়ে ময়মনসিংহ যাচ্ছিল। নিহতদের পরিবারে চলছে শোকের মাতম। আমার স্বামী সিএনজি চালায়, সকাল ৯টা বাজে বের হয়েছে কোথায় যেত এটা তো আমরা জানতাম না। ৯টা-১০টা বাজে খবর আইছে যে অ্যাক্সিডেন্ট হয়েছে, আমরা আইসা পাইলাম না। এই গাড়ি দিয়ে আমার মানুষের বাসায় ভাড়া থাকি। এই জায়গায় আমার স্বামী ছাড়া আমার ফ্যামিলির ভিতরে কেউ নাই এই জায়গায়। দায়ক তো আমার কেউ নাই, মানুষের বাড়ি বলাতাই, তারা বাড়াতাই, আমি বলাতাই। আমি মেইলো কাজ করে ভাত খাই, আমার বেটার ডায়াবেটিস, গরম পড়া, কিচ্ছুই নাই, আমার কেউ নাই। এই ৩ জন হইল আমাদের রিলেটেড। কারা কারা কি নাম বললেন? শিলা, বাবলু মিয়া, সাদমান। স্থানীয়রা বলছে চালক বেপরোয়া গতিতে বাস চালানোয় এই দুর্ঘটনা ঘটেছে। তারা অবিলম্বে বাস চালককে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান। আমরা যখন খেতে কাম করছি তখন উনি একটা শব্দ হয়েছে, চাই দিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে, আই দিয়ে যে বাসে আর সিএনজি অ্যাক্সিডেন্ট। বাসটার রং সাইডে যখন যায় তো সিএনজি বিভাগে পড়ে যায়। ধর গাড়ির স্পিড ছিল, তো দেখা গেলো মুখোমুখি হওয়াতে দেখা গেলো যে সিএনজিটা গাড়ির নিচে চাপা পড়ে যায়। ৭ জন লোক ছিল, ৭ জন ভরে জায়গাতে গাড়িতে মারা গেছে, একজন লোক রোডের উপরে পড়ে গেছে, আর 7 জন গাড়ির ভিতরে থেকে গেছে, ওরকে সব ছিটকে গেছে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে মৃতদেহগুলো উদ্ধার করেছে। জেলা প্রশাসক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহতের প্রত্যেক পরিবারকে দাফন কাফনের জন্য আমরা ২০,০০০ করে টাকা দেব। আরও দুজন মন্ত্রণালয় থেকে আমরা ২০,০০০ টাকা। দুর্ঘটনার কারণে প্রায় ১ ঘন্টা সড়কে যান চলাচল বন্ধ থাকে। মাসুমা লিসা, ২১শে টেলিভিশন। মিয়ানমারের রাখাইনে আরাকান আর্মি ও সশস্ত্র বাহিনীর মধ্যে সংঘর্ষে মর্টার শেল ও মুহুর্মুহু গুলির শব্দে কাঁপছে টেকনাফের নাফনদ সীমান্ত। ভোর থেকে টেকনাফ উপজেলার হিলা, সাবরাং ও সেন্ট মার্টিন সীমান্তে ভারী মর্টার শেলের শব্দ পাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। তারা জানান, ভোরে অনেকের ঘুম ভেঙেছে ওপার থেকে আসা বিকট শব্দে। সীমান্তের ওপারে মিয়ানমারের বক্সিপাড়া থেকে প্রচণ্ড গোলার শব্দে কাঁপছে ঘরবাড়ি। এদিকে সেন্ট মার্টিন সহ সীমান্তে টহল ও নজরদারি জোরদার করেছে বিজিবি। সীমান্তে বিজিবি ফোর্স বাড়ানোর পাশাপাশি কোস্ট গার্ড সহ সব বাহিনীর সদস্যরা সতর্ক আছেন। ফলে অনুপ্রবেশের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বিকেলে চট্টগ্রাম জেলা পুলিশের আয়োজনে আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। আমাদের ফ্রেন্ডশিপ উইথ অল, ম্যালাইস উইথ নান, আমরা সেই নীতি অবলম্বন করছি। তারা যতই
মানে গোলাগুলি করুক, আমরা প্রতিবাদ করছি। আমরা তাদেরকে আমাদের এলাকায় ঢুকতে দিচ্ছি না। আপনারা জানেন আমাদের বিজিবির ওখানে আমরা আরও বাড়িয়েছি, ফোর্স আরও বাড়িয়েছি। আমাদের কোস্টগার্ডকে আমরা ওখানে রাখছি, সজাগ রেখেছি। আমাদের নেভি ওখানে সজাগ রয়েছে, কাজে আমাদের পুলিশ সেখানে সজাগ রয়েছে। কাজেই যে ওখান থেকে এখানে আসবে সেটি হবে না। আপনারা যেটা বলেছেন যে অস্ত্র, হ্যাঁ, পরিত্যক্ত অবস্থায় এগুলি হয়তো ওই আরাকান আর্মি ওরাই 2-4টা এখানে হয়তো নিয়ে আসছিল, তাদের অন্য কোনো মোটিভ থাকতে পারে। তারা সবই ধরা পড়েছে এবং বিজিবি সবাইকে আটক করেছে। এবং আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন, আমাদের বিজিবি তাদের অবস্থান খুব কঠোর অবস্থানে রয়েছে। কোনো এখানে অস্ত্র নিয়ে কে ঢুকলে সেই অবস্থা এখানে নাই। আমরা সবাই সজাগ রয়েছি। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির পক্ষে ইস্যু ভিত্তিক আন্দোলন করা সম্ভব নয়। পরবর্তী আন্দোলনের দিবাস্বপ্ন না দেখে পরবর্তী নির্বাচন নিয়ে ভাবারও আহ্বান জানিয়েছেন ওবায়দুল কাদের। মাহমুদ হাসানের প্রতিবেদন। বঙ্গবন্ধু এভিনিউ এর কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের যৌথ সভা। প্রধান অতিথি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মনোনয়ন প্রক্রিয়া বক্তৃতায় গণতন্ত্রকে আরও বেশি শক্তিশালী করতে দলের অবস্থান তুলে ধরেন তিনি। বলেন, আওয়ামী লীগ ও সহযোগী সকল সংগঠনের মেয়াদ উত্তীর্ণ কমিটির সম্মেলন দ্রুতই করা হবে। সার্বিক পরিস্থিতির মূল্যায়ন করা এবং দলকে গোছানো এবং দলের মধ্যে সমস্যা থাকলে সেগুলোর সমাধান করা, এই বিষয়গুলো অনতিবিলম্বে শুরু করার জন্য আমাদের সভাপতি নির্দেশ দিয়েছেন। বিএনপির কর্মকাণ্ডের সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি ইস্যুভিত্তিক কোনো আন্দোলন গড়ে তুলতে পারবেও না। ফখরুল সাহেবকে বলবো, পরবর্তী আন্দোলনের কথা না ভেবে পরবর্তী নির্বাচনের জন্য প্রস্তুতি এখন থেকে নিতে শুরু করেন, সেটাই হবে আপনাদের জন্য শুভ। কঠিন বাধা ও ষড়যন্ত্রের মুখে নির্বাচন করে শেখ হাসিনা সফল হয়েছেন। বৈশ্বিক অর্থনৈতিক মন্দার মধ্যেও বাংলাদেশ এগিয়ে যাবে বলেও আশাবাদী ওবায়দুল কাদের। আমাদের গণতন্ত্রকে আরো শক্তিশালী করব। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। রোজার আগে দামের লাগাম টানতে চাল, চিনি, ভোজ্য তেল ও খেজুরের আমদানি শুল্ক কমালেও বাজারে ভোজ্য তেল ছাড়া আর কোনো পণ্যের দাম কমেনি। বেড়েছে আটা, ময়দার দাম। সবজির দাম কমলেও বেড়েছে পেঁয়াজের ঝাঁজ। মুরগির দাম বেড়েছে কেজিতে 20 থেকে 30 টাকা। আরও জানাচ্ছেন পার্থ সারথী। বাজারে শীতকালীন সবজি ছাড়াও আসতে শুরু করেছে গ্রীষ্মকালীন সবজি। শীতের সবজিতে ফিরেছে স্বস্তি। গত সপ্তাহের তুলনায় সব ধরনের সবজির দর 10 থেকে 20 টাকা কমেছে। তবে ঝাঁজ বেড়েছে পেঁয়াজের। সপ্তাহের ব্যবধানে বেড়েছে কেজিতে 20 থেকে 30 টাকা। সিজন অনুযায়ী প্রথমে দিয়ে কিন্তু দাম কমে নাই, অনেকটাই দাম চড়া ছিল। তবে এখন আবার যাইয়া মোটামুটি হাতে গোনা 2-4টি আইটেম ছাড়াই বাকি সমস্ত আইটেমগুলোর দাম অনেকটাই কমতির দিকে বা অনেকটাই কমে গেছে অলরেডি। 116 টাকা কেজি পেঁয়াজ কিনে আমার এখানে আসা পর্যন্ত প্রায় 117-18 টাকা কেজি পরে দেবো। নিশ্চয়ই আমাদেরকে 125 থেকে 130 টাকা বেচা লাগবে। অনেক সময় কাঁচা পেঁয়াজ আনলে অনেকটাই ঘাটতি হয়, শুকায়, কিছু আমরা বাইচা আবার পালাইতে হয়। তো এই জন্য আমরা 125-30 টাকা কেজি পেঁয়াজ এখন বেচতেছি। ছুটির দিনে বাজারে ব্রয়লার ও কক মুরগির দাম বেড়েছে। গরুর মাংস বিক্রি হচ্ছে প্রতি কেজি 750 টাকা আর খাসি 1100 থেকে 1200 টাকায়। ওই সময়ও 700 টাকা, এখন 750 টাকা বা 800 টাকাও বিক্রি হয়েছে এখানে। ডিমের দাম রয়েছে আগের মতোই, তবে মাছের দর অন্য দিনের তুলনায় বেশ বেশি। দেশি কিংবা চাষ সব ধরনের মাছ কিনতে ক্রেতাকে গুনতে হচ্ছে বাড়তি টাকা। গত সপ্তাহ ছিল 190 টাকা, কিন্তু এই সপ্তাহে মালের দাম অনেক বাড়তি, 220 টাকা কেজি হয়ে গেছে ব্রয়লার। আর সোনালী মুরগি ছিল আপনি 290-300। গত সপ্তাহে এই সপ্তাহে তুলনামূলক আপনি 30 টাকা পার কেজিতে বাড়ছে, 320 টাকা কেজি। রমজানের সময় ডিমের বাজারটা স্থিতিশীল থাকে, আশা করি এবারও স্থিতিশীল থাকবে। মাছ এখন সরবরাহ কম, আর অনেক জায়গায় নদী নালার পানি টুনি শুকিয়ে গেছে, যার জন্য চাষবাস করার ওরকম জায়গা নাই। যে জায়গায় চাষ করে ওই জায়গার পানি পুনি শুকিয়ে গেছে না, এই জন্য চাষের মাছও অনেক দাম বাইরে গেছে। এদিকে নির্ধারিত 4টি পণ্যের সরকার শুল্ক মওকুফ করার পর শুধুমাত্র ভোজ্য তেলের দাম লিটার প্রতি কমেছে 4 টাকা। তবে বেড়েছে আটা, ময়দার দাম। চাল
ঊর্ধ্বগতিতে আছে। 100 টাকাতে প্রায় আপনার কত 5-7 টাকা 8 টাকা বাড়ছে। ভোজ্য তেল আপনার এই এক সপ্তাহে 5 লিটার তেলে 20 টাকা কমছে। বাজার নিয়ন্ত্রণে আরও বেশি তদারকির আহ্বান ক্রেতাদের। পার্থসারথী, 21 টেলিভিশন, ঢাকা। বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, রমজানে নিত্যপণ্যের সংকট হবে না। এই সপ্তাহেই আমদানিকারকদের সঙ্গে বসে তেলের দাম ঠিক করা হবে বলেও জানান তিনি। টাঙ্গাইলে নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি বলেন, পেঁয়াজ ও চিনি রপ্তানিতে রাজি হয়েছে ভারত। রোজায় নিত্যপণ্যের নিরবচ্ছিন্ন সরবরাহ থাকবে। কোনো প্রতিষ্ঠান যেন বাজার নিয়ন্ত্রণ করতে না পারে সেজন্য ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান বাণিজ্য প্রতিমন্ত্রী। আগামী রমজান উপলক্ষে কোনো পণ্যেরই কোনো সংকট ইনশাল্লাহ হবে না। এর মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী সরাসরি নির্দেশে তেলের ট্যারিফ সহ আরও 4টি প্রোডাক্টের ট্যারিফ কমিয়ে দেওয়া হয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে। এই সপ্তাহে আমরা আমদানিকারক এবং যারা তৈরি করে তাদের সাথে বসে তেলের একটা দাম আমরা ঠিক করে দিব এবং সেই সাথে আমাদের যে খেজুরেরও ট্যারিফ কমানো হয়েছে, সেটাও আমরা একটা যুক্তিপূর্ণ দামের মধ্যে সাধারণ মানুষ পাবে, এটাই আমাদের প্রত্যাশা। আমরা ভারতের সাথে যোগাযোগ করেছি। ভারত আমাদের পেঁয়াজ এবং চিনি সরবরাহের জন্য তারা রাজি হয়েছেন। আমরা আশা করতেছি ভারত এবং অন্যান্য পার্শ্ববর্তী দেশ থেকে নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলি আছে সেগুলো আমরা নিরবিচ্ছিন্ন যাতে সরবরাহ রাখতে পারি সেই ব্যাপারে আমরা কাজ করে যাব। বিএসবি ক্যামব্রিয়ান বইমেলা প্রতিদিন। সিসিমপুরের ইকরি মিকরিদের পরিবেশনায় জমজমাট বইমেলার শিশুপ্রহর। ছড়া, পদ্য, গানে কোমল মতিরা ঘুরে বেড়াচ্ছে স্বপ্নের ভুবনে। অভিভাবকরা বলছেন, মানসিক বিকাশে গুরুত্ব রাখছে মেলার শিশুপ্রহর। আদিত্য মামুনের রিপোর্ট। বইমেলা প্রাঙ্গণে শিশুদের জন্য ভিন্ন এক জগৎ, হই হুল্লোড়ে মনোমুগ্ধকর পরিবেশ। নানা রকম কার্টুন চরিত্রের উপস্থিতিতে বাঁধ ভাঙা আনন্দ আগামী প্রজন্মের। চোখ ভরা স্বপ্নে, ছন্দে গদ্যে তাদের সময় কাটছে শিক্ষা আর নৈতিকতার সাথে। আমি সিসিমপুরে অনেক কিছু দেখেছি। টুকটুকি আছে, তারপরে হলো হালুম আছে। টঙ্গিপাড়ার সবুজ গ্রামে জন্ম নিলেন শেখ মুজিব। জ্ঞান গরিমায়, শিক্ষা দীক্ষায় মুজিব ছিলেন চিরঞ্জীব। এই আবহের সাথে পরিচয় করিয়ে দিতে যেন উন্মুখ অভিভাবকরাও। এখানে আসার উদ্দেশ্যই হচ্ছে যে আমার বাবু যেন এই কালচারটা দেখে। গল্প, কল্পকাহিনী আর রম্য রসের বইয়ের দোকানেও ভিড় কোমলমতিদের, আছে বিক্রিও। গ্রাফিক্সটা একটু বেশি ভালো, চোখে পড়ার মতো, সেই বইগুলো বাচ্চারা বেশি পছন্দ করছে। তার সাথে সাদা কালোও চলছে, আর বাবা মারা বেশি কিনছে হচ্ছে বাচ্চাদের জন্য শিক্ষামূলক যে বইগুলো আছে সেগুলো। শৈশব থেকেই যেন মননশীলতার সাথে পরিচয় হয়, তেমন প্রয়াস আছে শিশুতোষ বইয়ের প্রকাশকদের। যে মানের বিশ্ব সাহিত্য আছে সেই মান পর্যন্ত আমরা যেতে না পারলেও তার কাছাকাছি মানে যেন আমরা যেতে পারি, সেইভাবে আমরা কাজ করে যাচ্ছি। আজকের শিশুরাই যে আগামীর বিশ্বকে গড়ে তুলবে, সেজন্য তাদের মনে রঙের তুলি ছুঁয়ে যাচ্ছেন শিশু সাহিত্যিকরাও। নতুন দিনের বাচ্চাদের সংযোগ করে দেওয়ার জন্যই অ্যাকচুয়ালি আমার এই শিশুদের নিয়ে লেখালেখি। প্রায় প্রতিটা ছড়াই কিছু মেসেজ বা বাণী বা উপদেশ নিহিত আছে, যাহা শিশুদের মেধা বিকাশে সহায়ক হবে বলে আমি মনে করি। শিশুদের সৃষ্টিশীল হিসাবে গড়ে তুলতে এমন আয়োজন বেশি বেশি প্রয়োজন বলে মনে করেন সবাই। এদিকে বাংলাদেশ শিশু একাডেমিতে শিশুদের সৃষ্টিশীল করে গড়ে তোলার জন্য 3 দিনব্যাপী আয়োজনে থাকছে আর্ট ক্রাফট, বিভিন্ন রকমের খেলা, পাপেট শো সহ নানান আয়োজন। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। 16তম দিনে পাঠক দর্শনার্থীর ভিড়ে মুখর বইমেলা প্রাঙ্গণ। মেলায় আছেন সহকর্মী মানিক শিকদার, যুক্ত হচ্ছি তার সাথে। মানিক, এই মুহূর্তে বইমেলায় লোক সমাগম আর বেচা বিক্রি কেমন দেখছেন? আপনাকে ধন্যবাদ। আজকে শুক্রবার
ছুটির দিন এবং ছুটির দিন থাকার কারণে আজকে সকাল থেকেই কিন্তু শিশু প্রহর ছিল এবং সকাল থেকেই কিন্তু অসংখ্য পাঠক দর্শনার্থীরা মেলা প্রাঙ্গণে এসেছেন, পছন্দের বই তারা কিনে নিয়েছেন। এবং আমরা যদি দেখি যে পরিমাণ দর্শনার্থী যারা আছেন সেই তুলনায় পাঠকের সংখ্যাটা কিছুটা কম, এমনটাই বলছেন প্রকাশকরা। এবং প্রকাশকরা যারা দাবি করছেন যে প্রত্যেকটা পাঠক বা দর্শনার্থী যারা আছেন মেলা প্রাঙ্গণে যারা আসছেন তারা যদি অন্তত একটা করে বই কিনে নিতেন তাহলে কিন্তু অসংখ্য বই বিক্রি হতো এবং সেই বিক্রি পরিমাণ হয়তো রেকর্ড ছাড়িয়ে যেত। এই তো ছিল প্রকাশকদের সাথে কথা। সেই সাথে আমি যদি প্রাঙ্গণে এসেছেন এবং তারা বিভিন্ন স্টলে প্যাভিলিয়নে নিজে উপস্থিত থেকে বই হাতে তুলে দিয়েছেন। সেই রকম একজন লেখকের সাথে আমি কথা বলবো। আমার সাথে আছে সামিরা রহমান, তার বই সম্পর্কে একটু জানতে চাইবো। আপনার এবার কি বই এসেছে এবং বিষয়টা কি? আমার এবারে উপন্যাস এসেছে পালাবদল। আর বিষয়বস্তু বলতে যদি বোঝানো হয়েছে যেটা যে পালাবদল বলতে যেটা বলা হয়েছে মূলত ঋতু যেমন পালাবদল করে চলে, মানুষের জীবনটাও কিন্তু জীবনেও পালাবদল আসে। সুখ কিংবা দুঃখ মানে কোনোটাই চিরস্থায়ী না, সবকিছুই ক্ষণস্থায়ী। তাই সুখ কিংবা দুঃখে অধিক আনন্দিত কিংবা হতাশা হবার কারণ নাই, কারণ জীবনে সুখের শেষে যেমন দুঃখ আসে তেমন দুঃখের শেষেও সুখ আসে। জীবনটা পালাক্রমেই চলে, কিন্তু অনেকেই আমরা ভুলে যাই যে খারাপ সময় যাচ্ছে হতাশা কিংবা ডিপ্রেশনে এরকম একটা দিনপাত করি। আসলে এমনটা করা উচিত না। জীবনটাকে খুব স্বাভাবিকভাবে নিতে চাইলে যখন যেটা আসবে সেটা মানিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে। মানে এটা আপনার কততম বই? এবারে আমার পালাবদল উপন্যাসটা পঞ্চম উপন্যাস। এর আগেও 4টা উপন্যাস এসেছিল। বিক্রি কেমন হচ্ছে বা পাঠকের সাড়া কেমন পাচ্ছেন? আলহামদুলিল্লাহ, আমি যতটা না প্রত্যাশা করেছিলাম তার থেকে খুব ভালো যাচ্ছে আর কি। পাঠক সাড়াটা ভালো পেয়েছি, আর পাঠক সাড়া পেয়েছি বলে লেখার পথে আগ্রহটা আছে। পরপর পঞ্চম উপন্যাসে আসছি, মানে বোঝাই যাচ্ছে যে হ্যাঁ পাঠক আমাকে চেয়েছে বিদায় আমাদের মানে নিউ রাইটার হিসেবে থাকতে পারছি। জি, অসংখ্য ধন্যবাদ। একজন তরুণ লেখকের সাথে আমরা কথা বলছিলাম এবং তিনি যেটা বলছিলেন যে তার বই এর যে লেখনী সেগুলো বিষয় নিয়েও কথা বলছেন এবং পাঠক যথেষ্ট পরিমাণের সারাও বিষয় বলি যে আজকেও কিন্তু শতাধিক বই ইতিমধ্যেই নতুন বই এসেছে মেলায় এবং প্রতিবারের মতো মেলার যে বইয়ের সংখ্যা ক্রমান্বয়ে কিন্তু বাড়ছেই। তো রক্তিম, এই ছিল আমার কাছে এখানে থাকা সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে। অসংখ্য ধন্যবাদ মানিক। বইমেলা প্রাঙ্গণ থেকে আমাদের প্রতিনিধি মানিক শিকদার জানাচ্ছিলেন সেখানকার সর্বশেষ অবস্থা। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। চিন্তাকেও প্রভাবিত করছে প্রযুক্তি, অপপ্রয়োগের শঙ্কায় নতুন করে ভাবার তাগিদ বিশেষজ্ঞদের। রাস্তা দখল করেও রাজধানীতে প্রতিনিয়ত তৈরি হচ্ছে ভবন, রাজুকের নকশা মানছে না কেউ। ডক্টর ইউনূসের মামলায় সরকারের কোনো হাত নেই বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ইউনূসকে নিয়ে জাতিসংঘের উদ্বেগ প্রকাশ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি। এ সময় বিএনপির আন্দোলনের প্রসঙ্গ টেনে আইনমন্ত্রী বলেন, দেশে গণতন্ত্র আছে বলেই তারা আন্দোলন করতে পারে, তবে উন্নয়ন ছাড়া বিএনপির আন্দোলনের দিকে দেশের মানুষ নজর নেই বলেও মন্তব্য করেন আনিসুল হক। আমি স্পষ্ট করে বলতে পারি যে তিনি প্রথম কথা হচ্ছে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ তার বিরুদ্ধে মামলা করেছে, স্বাধীন দুর্নীতি দমন কমিশন তার বিরুদ্ধে মামলা করেছে। এইগুলি সরকারের কোনো হাত নেই। প্রযুক্তি ও প্রযুক্তি পণ্য মানুষের চিন্তা ভাবনাকে প্রভাবিত করতে পারে, যা বিশ্বের প্রযুক্তি বোদ্ধাদের নতুন করে ভাবতে বাধ্য করছে। ডিজিটাল ডিভাইসে দৈনন্দিন জীবন নিয়ন্ত্রণ নিয়েও কথাবার্তা কম হচ্ছে না। প্রযুক্তিবিদদের পরামর্শ, ভালোর জন্য প্রযুক্তি ব্যবহারের পথ না বাড়লে উল্টো অপপ্রয়োগ হবার শঙ্কা বাড়ছে। এ নিয়ে রিপোর্ট করেছেন মোহাম্মদ নুরুন্নবী, ছবি তুলেছেন মনিরুল ইসলাম। শিক্ষার্থীদের গ্রুপ ওয়ার্ক, এরই মধ্যেও কয়েকজনের দৃষ্টি মুঠোফোনের দিকে, কিছু করছে না আবার মনোযোগও সরে না। কথার ছলে জানা গেল এটা অনেকটা অভ্যাসে দাঁড়িয়েছে। কখনো ভিডিও কন্টেন্ট দেখা, তো কখনো সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রলিংয়ে ব্যস্ত সময়। ঘুম বাদে পুরোটা সময় জুড়ে থাকে প্রযুক্তি পণ্যের সরব উপস্থিতি।
এখন আমরা চাইলেও প্রযুক্তি ছাড়া কিছু করতে পারতেছি না। মনে হয় যেন মানে এটা ছাড়া আমরা চলতেই পারি না। ঘুম থেকে উঠে আমাদের সকালটা মনে হয় শুরু হয় মোবাইল দিয়ে, ঘুমার শেষও হয় মোবাইল দিয়ে। তো পুরোটাই নিয়ন্ত্রণ করছে মোবাইল, ট্যাব, টিভি, এগুলোতেই সারাদিন চলে যায়। সেটা হোক শিশু থেকে বয়োজ্যেষ্ঠ, কাজ আর বিনোদন বাদও যদি দেওয়া যায়, কোন আকর্ষণ কাজ করে এসব ডিভাইসের প্রতি? মনিটর বা স্ক্রিনে অদৃশ্য জালে বাধা থাকায় প্রভাব ফেলছে শারীরিক ও মনস্তত্ত্বে। ভার্চুয়াল জগৎ সবসময় কল্যাণকর হয় না, ডেকে আনে অমঙ্গলও। আমাদের ফেসবুকে মাঝে মাঝে এমন কিছু আপত্তিকর ভিডিও আসে যেটা দেখে ব্যাড একটা ইফেক্ট ফেলে। আমরা যদি খারাপ দিকটা নিতে চাই তাহলে খারাপটাই আমাদের ইফেক্ট পড়বে। বাংলাদেশের মতো দেশগুলো শুধু নয়, উন্নত দেশগুলোও এই সংকট ও বাস্তবতার মুখোমুখি। প্ল্যাটফর্ম একটাই, কন্টেন্টের ভালোর দিকটা প্রকট না হলে মন্দ বা অপশক্তি স্থান করার সুযোগ বেড়ে যায়। নানান মতবাদ প্রচার, ভোক্তার রুচির পরিবর্তন কিংবা রাজনৈতিক স্বার্থে অপব্যবহার থামছেই না। নট এ চয়েস, আমাদের এটা ভালো কাজে ব্যবহার করতে হবে, যেন মানুষের চিন্তা ভাবনাকে এক্সপ্লয়েট না করা হয়। অন্যদিকে কাউন্টারভেনিং ফোর্স লাগবে। এই এরিয়াতে আরও কিছু করার আছে, যদি আমরা না করি অন্যরা করবে। এই ধরনের সমস্যা, এই ধরনের দ্বন্দ্ব পাশ্চাত্যের দেশে, যেখানে ডিজিটাল ইকোনমি এত অ্যাডভান্স, সেখানেও যদি থাকে তাহলে তো এখানে বলা যায় না যে আমরা পিছনে আছি। তখন দেখি যে ইন্টারাকশানটা আসলে বহুভাবে কন্ট্রোল হতে পারে। এটা আমার ডেটা দিয়ে কন্ট্রোল হতে পারে, এটা আমার অ্যালগোরিদম দিয়ে কন্ট্রোল হতে পারে। এটার মনে হতে পারে যে আই এম কন্ট্রোলড বাই ইলেকট্রনিক ডিভাইসেস, বাই অ্যালগোরিদমস, বাই রোবটস, বাট দেয়ার আর হিউম্যান বিংস বিহাইন্ড দেম। এই বিহেভিউরাল নাচ অ্যান্ড স্ল্যাশ বিশ্বে এখন একটা নীরব ঘাতক থেকে কম নয়। ক্ষতি এড়িয়ে প্রযুক্তির সর্বোচ্চ উপযোগ সৃষ্টিতে বিভিন্ন আঙ্গিকে উচ্চতর গবেষণাও হচ্ছে দেশে দেশে, কিন্তু বাংলাদেশে এ নিয়ে উদ্বিগ্নতা নেই। এতে ক্ষতি হয়ে যাচ্ছে সমাজ ও সংস্কৃতির। স্ক্রিন অ্যাডিকশন ইটস অ্যানাদার টাইপ অফ অ্যাডিকশন, যেটা বাচ্চা থেকে শুরু করে বয়স্ক বয়োবৃদ্ধ পর্যন্ত এটাকে ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এবং ছড়িয়ে গেলে এটার পিছনে কিন্তু আলাদা করে কিছু ইন্টারভেনশনেরও প্রয়োজন হয়। আপনার চিন্তাভাবনা, আপনার থিঙ্কিংকে আপনি ভালোর জন্য নাজ করে নিয়ে যাবেন। আর স্লাজ হলো সবসময় খারাপ লোক না, অনেক সময় ব্যবসা জন্য, কনজিউমার ডিসিশনস, এইসব ওই সেম টেকনিক, সেম ম্যাথোডোলজি ইউজ করে ওই খারাপ দিকে নিয়ে যাওয়া। এটা খুব হাই লেভেল এক্সপার্ট গ্রুপ, তারা ডাইরেক্টলি রিপোর্ট করে একেবারে টপ অফ দ্য গভর্নমেন্টের কাছে। তারা এটাকে স্টাডি করে, তারা সেমিনার দিচ্ছে, তারা লোকজনকে হেল্প করার চেষ্টা করছে। তার এই ধরনের এক্সপার্টিজ আনতে হবে। যারা মুক্ত চিন্তায় বিশ্বাসী নয়, প্রগতি চায় না, তারা তো চাইবে প্রযুক্তিকে নিজেদের স্বার্থে কাজে লাগাতে। সচেতন নাগরিকের দায়িত্ব সচেতনভাবে এর সাথে লড়াই করে এগিয়ে চলা। ভালোভাবে ব্যবহার না করি এফেক্টিভলি, তাহলে অপশক্তি করবে। প্রযুক্তি এমন একটা জিনিস হয়ে গেছে যে সবার কাছে এটা অ্যাক্সেসিবল। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। হাজার বছরের ইতিহাস সমৃদ্ধ বাংলা সাহিত্য আজও আন্তর্জাতিক পরিমণ্ডলে তেমন জায়গা করে নিতে পারেনি। মানসম্মত অনুবাদ, পারদর্শী অনুবাদক, বৈশ্বিক প্রচার ও পৃষ্ঠপোষকতার অভাবে বিশ্বমঞ্চে পিছিয়ে আছে বাংলা। 21 স্পেশালে মুশফিকা নাজনীনের প্রতিবেদন, আজ প্রথম পর্ব। বিশ্বসাহিত্যের মান বিবেচনায় বাংলা সাহিত্য আধুনিক এবং উন্নত। কালের পরিক্রমায় কবি সাহিত্যিকরা বহুমাত্রিক পরিচয়ে বাংলা সাহিত্যকে করেছেন গৌরবান্বিত। দুঃখজনক হলেও সত্যি যে বাংলার বিস্তৃতি আজও সার্বজনীন পরিমণ্ডলে পৌঁছাতে পারেনি। আমাদের আন্তর্জাতিক স্বীকৃতির ক্ষেত্রে আমাদের যে কোয়ালিটির প্রবলেম আছে তা কিন্তু না। আমাদের সাহিত্যিকদের অসাধারণ সব লেখালেখি আছে, কিন্তু যে কোনো কারণেই হোক সেটি অনুদিত হচ্ছে না, বিশ্ব দরবারে পৌঁছচ্ছে না। এশিয়ায় প্রথম নোবেল এসেছিল 1913 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের হাত ধরে। বিখ্যাত কাব্য গীতাঞ্জলির আধার আধেও জানতে পারেন বিশ্ববাসী। শতবর্ষ পেরুলেও আর কোনো বাঙালি পাননি সাহিত্যের নোবেল। কিন্তু কেন? এমন প্রশ্নে লেখকদের অভিমত, সংস্কৃতিকে এক দেশ থেকে অন্য দেশে ছড়িয়ে দেওয়ার জন্য প্রচারের ভূমিকা বিশেষভাবে আবশ্যক। নিজের ঘরে আমাদের প্রতিভা নিয়ে আমাদের মা, খালা, বাবা, ভাই বোন সবাই জ্ঞাত আছেন। তারপরের কথাই হচ্ছে পড়শিরা জানতে পারছেন কিনা যে আমাদের একটা শক্তি আছে। পড়শি পেরিয়ে গেলে আর বড় আকারে আপনি বুঝতে পারেন এক একটা জায়গা। এখন আমরা বাংলাদেশে দেরি হলেও এই উপলব্ধির জায়গাটায় এসেছি যে শুধুমাত্র বিপণনের জন্য শুধুমাত্র আমাদের শিল্প নয়, আমাদের সাহিত্যও একটা বিষয়। আমাদের বাংলা একাডেমির একটা বড় উদ্যোগ নিতে পারে
তার সাহিত্যকে, দেশের সেরা সাহিত্যকে বিদেশিদের কাছে তুলে ধরার জন্য, পৌঁছে দেওয়ার জন্য। নেট দুনিয়ায় বাংলার বৈশ্বিক বিস্তৃতি সহজ হলেও উদ্যোগের অভাব রয়েছে, এমন মতও তাঁদের। অত্যন্ত খ্যাতিমান লেখক আছেন যাদের সাহিত্যকে আমরা বিশ্ব দরবারে এখনো অনুবাদের কারণেই কিন্তু আমরা বিশ্ব দরবারে পৌঁছে দিতে পারিনি। সেই সঙ্গে আমাদের নতুন অনেক লেখক আছেন যারা বেশ চমৎকার কাজ করছেন, তাদেরকেও তো আমাদেরকে সেখানে পৌঁছে দিতে হবে। বাংলা একাডেমির ইচ্ছে থাকলেও সীমাবদ্ধতা যথেষ্ট বলে জানালেন প্রতিষ্ঠান প্রধান। যদি বাইরের পাঠকের কাছে যেতে হয়, প্রাথমিকভাবে আমাদেরকে ইংরেজি সাহিত্যের মাধ্যমে যেতে হবে। এটাই আমাদের ট্রানজিট ল্যাঙ্গুয়েজ আমি বলতে পারি। সো এই ভালো ইংরেজি অনুবাদকের এটা কমতি আছে। তার ধারণা, ভাষা ও সাহিত্যের আন্তর্জাতিক মর্যাদা আর গুরুত্ব নির্ভর করে চর্চার উপর নয়, বরং সার্বজনীন প্রচেষ্টায়। মুশফিকা নাজনীন, একুশে টেলিভিশন, ঢাকা। আমাদের নিয়মিত আয়োজন জনদুর্ভোগ। নিয়ম আছে কিন্তু মানে না কেউ, আবার রাজুক থেকে প্ল্যান নিলেও নকশা অনুযায়ী বানায় না বাড়ি। একই সঙ্গে রাস্তা দখল করেও প্রতিনিয়ত ভবন উঠছে রাজধানীর বিভিন্ন মহল্লায়। ইয়াকুব লিটুর ক্যামেরায় আরও জানাচ্ছেন অখিল পোদ্দার। দুই কাঠা জমির উপর উঠছে 5 তলা ভবন, সিঁড়ির পুরোটাই আবার রাস্তার উপর, আর তা নিয়ে পাশের বাড়ির প্রতিবেশীর সঙ্গে ঝগড়া ফ্যাসাদ। যার পাওয়ার বেশি তার কাছে আইন কানুন কোনো কিছু না, সে তার ইচ্ছা মতন করতে পারতেছে। যার কাছে পাওয়ার নেই, নিরীহ লোক, তার খালি রাজুক না, আইন থেকে শুরু করে এলাকার জনগণ সবাই চাপা ধরে। রাজধানী জুড়ে প্রতিনিয়ত উঠছে নতুন নতুন ভবন। এর সবগুলোই কি নিয়ম মেনে বানানো হচ্ছে, নাকি নকশার ধরন এক আর ভবন মালিক নিজের মতো করে জুড়ে দিচ্ছে ইট সুরকি পাথরের গাঁথুনি? ক্ষমতার প্রভাব দেখিয়ে জায়গা আরও তারা দেখা গেছে যে বাড়িয়ে নিচ্ছে, এজন্য আসলে সাধারণ জনগণের চলাফেরার ক্ষেত্রে অনেক কষ্ট হচ্ছে। বিল্ডিংয়ের চারপাশে কোথাও কোনো জায়গা নেই, একদম সরু সরু হয়ে গেছে। যদি কোথাও কোনো দুর্ঘটনা ঘটে, এমনকি কোনো অগ্নিও যদি মনে করেন আগুন লাগে, এই আগুন লিভাবার জন্য ফায়ার সার্ভিসে গলিতে ঢুকতে পারবে না। রাজুকের যে প্ল্যানটা, এটা যদি আমাদের বাড়ির যারা আমরা বাড়ি করি, আমি আমার 1 ইঞ্চি জায়গা ছাড়তেছি। রাজুক কিন্তু পারমিশন আনে জায়গা ছাড়া, কিন্তু পরে আইসা জায়গা কেউ ছাড়ে না। প্রয়োগ করতে হইলে আবার দাঁড়ে দাঁড়ে ঘুরতে হয়, তখন দেখা যাচ্ছে বিল্ডিং হয়ে গেছে। আগুন লাগলে তো সবই ধ্বংস হয়ে যায়, গাড়ি তো ঢুকতেই পারে না। রাজুক মাঝে মধ্যে অভিযান চালায়, তাতে সরকারি অর্থের অপচয় হলেও কাঙ্ক্ষিত সুফল পাচ্ছেন না নগরবাসী। দখলের সবগুলো ভবনের উপরিভাগ রাস্তার উপর থাকায় সারাক্ষণ পড়ছে এসির পানি, ঢোকে না ব্যক্তিগত গাড়ি, না আসে ফায়ার সার্ভিস কিংবা অ্যাম্বুলেন্স। কোনো সেফটি নেই। বাস আমি প্রতিদিনই আমি আসি, পানি পড়তেছে, বালু পড়তেছে। এই বাসগুলোর কোনো একটা নেটও দেয়নি। আমি বের হয়ে আমার কোনো নিশ্চয়তা আছে আমার মাথার উপর বাস পড়বে না। মানুষ চেষ্টা করে কিভাবে জায়গা দখল করে অন্যের অসুবিধা সৃষ্টি করে নিজের সুবিধাটা ঠিক করা যায়। গাড়ি না ঢুকলে এখানে ফায়ারের গাড়ি ঢুকবে কিভাবে, লাশ বের করবেন কিভাবে, অ্যাম্বুলেন্স ঢুকবে কিভাবে? তো এটা তো আমি আর বলতে পারবো না। আরেকটা বাড়ি আছে, ওই বাড়ির থেকেও তো কোনো রাস্তা পাওয়া যাইতেছে না। এই বাড়িওয়ালারা আটকাইছে, ওই বাড়িওয়ালারা এইবার সামনের বাড়িটায় তো ওয়াল ছিল রাস্তার উপরে, সেখানে বাড়ি করে ফেলছে একদম রাতারাতে। লাশ নিয়ে যাইতে হয় ওই রাস্তায়, আগুন লাগলে পুড়ে যাবে। ওই লোক যদি ওইটা ছাড়তো, এই লোক যদি ধরেন ওই স্কুল সোজা ছাড়তো, উনি যদি এইভাবে ছাড়তো, তাই রাস্তা নাই। 2টা বাড়িই তো রাস্তা বন্ধ করছে। রাস্তা দখল করে সবচেয়ে বেশি ভবন উঠেছে রাজধানীর নিচু এলাকায়। বাসাবো, মাদারটেক, নন্দীপাড়ায় অবৈধ ভবনের সংখ্যা সবচেয়ে বেশি। রাজুক পুলিশকে কপি দেয়, কাউন্সিলরদের কপি দেয় না। যে রাজুক সিটি কর্পোরেশনকে অন্তর্ভুক্ত করে তাদের কার্যক্রম যদি পরিচালনা করে, তাহলে যে প্ল্যান দেওয়া হয় সেই নকশা অনুযায়ী কাজ হবে। কারো আছে, কারো বা প্ল্যান পাস একেবারেই নেই। যাদের আছে তারাও যে সেটি মানছে তা কিন্তু নয়। মাঝ থেকে ভোগান্তিতে রাজধানীর লক্ষ লক্ষ মানুষ। প্রিয় দর্শক, আপনার চারপাশে নানা সমস্যা আর ভোগান্তির চিত্র তুলে ধরবে 21শে টেলিভিশন। এসব তথ্য জানাতে ফোন করুন, এই নম্বরে পৌঁছে যাব। আমি অখিল পোদ্দার, আর 21শে টেলিভিশনের ক্যামেরা
আপনাদের দুর্ভোগ দুর্দশায় সবসময় পাশে আছে ২১শে টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকছে। অসহায় মানুষকে বিনামূল্যে আইনি সেবা দিচ্ছে লিগ্যাল এইড, কমছে মামলা জট। পাকিস্তানে জোরালো হচ্ছে ভোট কারচুপির অভিযোগ, জোট সরকার গঠনের আলোচনা স্থগিত। আমন্ত্রণ আবারও সন্ধ্যা ৭:২১ সংবাদে। স্বল্প সময়ে বিকল্প বিরোধ সহ দেওয়ানি, পারিবারিক ও ফৌজদারি মামলার নিষ্পত্তি, আপোষ মীমাংসা বা প্রত্যাহারে বিনামূল্যে আইনি সেবা দিয়ে রাঙ্গামাটির অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াচ্ছে লিগ্যাল এইড, কমিয়ে আনছে মামলা জটও। সত্রং চাকমার তথ্য ছবিতে মাসুম আলিসার প্রতিবেদন। ২০১৫ সাল থেকে রাঙ্গামাটি জেলার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষকে সরকারি খরচে আইনজীবী নিয়োগ সহ বিকল্প বিরোধ নিষ্পত্তিতে বিনামূল্যে আইনি সহায়তা ও পরামর্শ দিচ্ছে লিগ্যাল এইড। ২০১৯ সালে একজন সিনিয়র সহকারী জজকে নিয়োগ দেয় আরও গতিশীল হয়েছে কার্যক্রমটি। তৃণমূল পর্যায়ে গিয়ে বিনা পয়সায় বাদী বিবাদীর মধ্যকার জমি, দেনমোহর ও ভরণ পোষণ নিয়ে বিরোধ এবং আপোষযোগ্য ফৌজদারি মামলার মীমাংসা ও বিচার করে দিচ্ছেন লিগ্যাল এইড কর্মকর্তারা। এতে আদালতে কমে আসছে মামলা জট। সিভিল কোর্টের মামলা নিষ্পত্তির হিসাব আবার এখানকার যে হিসাব, ওটা আমরা মিলিয়ে দেখতে পাচ্ছি যে মানুষ অনেক বেশি সচেতন হচ্ছে এবং সরকারের যে নীতি পুরো জেলায় লিগ্যাল এইড অফিসকে আপোষী বিরোধ মীমাংসা কেন্দ্রে পরিণত করার যে উদ্যোগ, ওই উদ্যোগটাকে বাস্তবায়ন করার লক্ষ্যে আমরা কাজ করতেছি। লিগ্যাল এইড কার্যালয় জানায় ২০২৩ সালে ১৩৩২টি আপোষে নিষ্পত্তি হয়, ১৪৮১টি দেওয়ানি, পারিবারিক ও ফৌজদারির বিরোধের আদায় হয় ১,৭৭,৭৬,০০০ টাকা। ৩৮২ জন আইনজীবী নিয়োগ দিয়ে অল্প সময়ে ১৪টি বিচারাধীন মামলাও মীমাংসা করা হয়েছে। এর বাইরেও ১৩২৬টি আইনগত পরামর্শ পেয়েছেন মানুষ। তবে লিগ্যাল এইড কার্যালয়ে ১০ জন কর্মচারীর স্থলে আছেন ৩ জন। যানবাহন সংকটের সঙ্গে নেই কোনো নিজস্ব সার্ভেয়ারও। আইন যারা পাচ্ছে না তাদের জন্য কিন্তু খুব সহজে আইন পাওয়া যাচ্ছে। এলাকার যে জনপ্রতিনিধি বই যে সিদ্ধান্ত দেওয়া, এটা হলো সঠিক। নিরীহ গরিবের সহযোগিতা করার জন্য উনি এখানে আসছেন। লিগ্যাল এইড স্যার এখানে আসিয়ারা সরজমিনে দেখা এবং পরিমাপ করে যদি পরিচ্ছন্ন এটা সুস্থভাবে করে দিই, মোটামুটি আমি এই জ্বালা যন্ত্রণার থেকে একটা রেহাই পাবো। এরকম ডাইরেক্ট আসিরে যে সরজমিনে আসি যে ধরনের কাজগুলো করি, যা আমাদের জন্য খুব ভাগ্যবান বলে আমরা মনে করি। কার্যক্রম ও আইনের প্রতি সাধারণ মানুষের আস্থা বাড়াতে সব সংকটের নিরসন চান সংশ্লিষ্টরা। মাসুম আলিসা, ২১শে টেলিভিশন। শেষ করছি বাসন্তী রঙা শিমুল বাগানের খবর জানিয়ে। ফাগুনের আগুন লেগেছে সুনামগঞ্জের শিমুল বাগানে, ফুলে ফুলে ছেয়ে গেছে পুরো বাগান। একদিকে পাহাড়, মাঝখানে জাদু কাটা নদীর ঢেউ, অন্যদিকে সবুজ পাতায় বসন্তের আবাহন। সুনামগঞ্জ প্রতিনিধি আব্দুল সালামের পাঠানো তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। গাছে গাছে লাল শিমুল ফুল, ছেয়ে গেছে পুরো বাগান। প্রকৃতির এই বিমুগ্ধ রূপ দেখতে প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন অনেকে। ২০০২ সালের দিকে প্রকৃতিপ্রেমী প্রয়াত জয়নাল আবেদিন এই শিমুল বাগানটি গড়ে তোলেন জাদুকাটা নদীর পাশে। নাম দেন শিমুল বাগ। উত্তর বড়বদল ইউনিয়নের বারাম নদীর তীর ঘেঁষেই মানিগাঁও গ্রাম। এ গ্রামের জয়নাল আবেদিনের ২৫০০ শতক জায়গা একেবারেই অনাবাদি ছিল। এখানে উজান থেকে ভেসে আসে বালি। এই জমিতে তিনি রোপণ করেন ৩,০০০ শিমুলের চারা। ১৬ বছরে গাছগুলো বড় হয়ে রূপবতী ষোড়শীতে পরিণত হয়েছে। পর্যটকরা জানান, সুন্দর বিশাল এই শিমুল বাগানে এসে বিমোহিত তারা। শিমুল বাগান অসাধারণ একটা জায়গা, আর পাশে আছে নীলাদ্রি লেক, বারিকের টিলা, সব মিলে খুব ভালো লাগছে আর কি। বিশ্বাসযোগ্য ছিল না যে এরকম একটা দুর্গম রাস্তা পার হয়ে যে এত সুন্দর একটা ভিউ পাবো। পাশে পাহাড়, এক পাশে নদী, আরেক পাশে শিমুল বাগান, অত্যন্ত একটা সৌন্দর্যমণ্ডিত এলাকা। বন্ধু বান্ধব সবাই মিলে আসছে এখানে। এটা আসলে ফাগুনের একটা আগুন লাগছে এই শিমুল বাগানে। শিমুল বাগান সব মিলিয়ে প্রাকৃতিক পরিবেশ ভালোই লাগতেছে। শিমুল বাগানের কাছেই আছে বারেক টিলা। এই টিলায় বসে জাদুকাটা নদীর সৌন্দর্য উপভোগ করা যায় সহজেই। বাগানের বর্তমান মালিক রাকাবউদ্দিন জানালেন, তার বাবার নিজের হাতে তৈরি এই বাগান এখন শিমুল বাগান হিসেবে পরিচিত। বাবা এটা শখের বশবর্তী করেছিলেন,
কিন্তু দুর্ভাগ্য আমার বাবার অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার পর এটা উপভোগ করতে পারেনি, কিন্তু এখন হাজার হাজার পর্যটকরা উপভোগ করতেছে এই লাল ফুল বসন্তের হাওয়া। আসলে এটা আমরা মিস করি আমার বাবাকে। আসলে মধুর বসন্ত এসেছে। মাসুম আলিসা, একুশে টেলিভিশন। শেষ করছি সন্ধ্যা ৭টার ২১ সংবাদ। যাওয়ার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। ময়মনসিংহে বাস অটোরিকশার সংঘর্ষে নিহত ৭, একই পরিবারের ৩ জন, তদন্ত কমিটি গঠন। ওপারে গোলাগুলির শব্দে কাঁপছে নাফ সীমান্ত, অনুপ্রবেশের কোনো সুযোগ নেই বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিএনপির পক্ষে ইস্যুভিত্তিক আন্দোলন সম্ভব নয় বললেন কাদের, পরবর্তী নির্বাচন নিয়ে ভাবার আহ্বান। শুল্ক কমলেও তেল ছাড়া ঊর্ধ্বমুখী ৩ পণ্যের দাম, রোজায় সরবরাহে ঘাটতি হবে না আশ্বাস প্রতিমন্ত্রীর। ২১শে বইমেলার শিশু প্রহরে প্রাণের উচ্ছ্বাস, খুদে পাঠক দর্শনার্থীদের ভিড়। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত ৯টায় দেখার আমন্ত্রণ রইল।